হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই একটি নতুন ক্লাস নিয়ে আজ চলে এসেছি। আশা করি ক্লাসটি তোমাদের সকলের ভালো লাগবে এবং ইউজফুল হবে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলেছে ইসরোর পুরো নাম কি। আচ্ছা, অপশন এতে আছে দেখো ইন্ডিয়ান স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশন, অপশন বিতে রয়েছে ইন্ডিয়ান সোলার রিসার্চ অর্গানাইজেশন, অপশন সিতে রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আর অপশন ডিতে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এখানে ইসরো বলেছে, ইসরোর ফুল ফর্ম আমাদের অপশন সি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এটার এস্টাবলিশমেন্ট ইয়ারটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 1969। ঠিক আছে, আর একটা কোশ্চেন তোমাদের অনেক সময় আসে দেখবে, ডিআরডিও। ডিআরডিও, আচ্ছা এই ডিআরডিও ফুল ফর্মটা কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে। আচ্ছা, এই দুটো কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট। এই ডিআরডিও বেসিক্যালি কি করে? ডিফেন্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে রিসার্চ এগুলো কিন্তু করে থাকে আমাদের এই ডিআরডিও। এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স দ্বারা পরিচালিত। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে কোন নদীটি রাশিয়া এবং চীনের মধ্যে সীমান্ত গঠন করেছে। অপশান এতে রয়েছে আমুর নদী, অপশান বিতে রয়েছে হোয়াংহো নদী, অপশান সিতে রয়েছে ইয়াংজি নদী, আর অপশান ডিতে রয়েছে সিকিয়াং নদী। আচ্ছা, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে হোয়াংহো নদী, এই হোয়াংহো নদীকে কিন্তু আমাদের চীনের দুঃখ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, অপশান সিতে রয়েছে যে ইয়াংজি নদী, ইয়াংজি নদী কিন্তু আমাদের এশিয়ার দীর্ঘতম নদী। যেমন আমাদের ইন্ডিয়ার দীর্ঘতম নদী হলো আমাদের গঙ্গা, তেমনি এটা এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংজি। আচ্ছা, অপশান এতে যে রয়েছে আমুর নদী, এই আমুর নদী কিন্তু রাশিয়া এবং চীনের মধ্যে সীমানা তৈরি করেছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো ড্যাশ। আচ্ছা, অপশান এতে রয়েছে ঘাড়, অপশান বিতে রয়েছে আঙুল, অপশান সিতে রয়েছে পশ্চাৎ অঙ্গ, আর অপশান ডিতে রয়েছে অগ্র অঙ্গ। তো পাখিদের যে ডানা সেটা কিন্তু পাখিদের অগ্র অঙ্গ পরিবর্তিত হয়ে কিন্তু তৈরি হয়েছে এই ডানা। তোমাদের আরও দুটো অঙ্গ, যেমন ধরো দুটো ভাগে অ্যাকচুয়ালি অঙ্গগুলোকে করা হয়, দুটো না বেসিক্যালি তিনটে। একটা হচ্ছে তোমাদের সমসংস্থ অঙ্গ, একটা সমবৃত্তীয় অঙ্গ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তো সমসংস্থ অঙ্গটা কি? সমসংস্থ অঙ্গটা হলো, সংস্থ কথাটি দেখেই তোমরা বুঝতে পারবে, সমসংস্থ কথাটির অর্থ হলো মানে অঙ্গ বলতে বোঝায় যে যে অঙ্গগুলোর উৎপত্তি বা গঠনগতভাবে বা অন্তঃগঠনগতভাবে একই, কিন্তু বিভিন্ন পরিবেশে বসবাসের সাথে সাথে কি হয়, অঙ্গগুলির গঠন গঠন একই হওয়া সত্ত্বেও কিন্তু তাদের কার্যগতভাবে তারা আলাদা হয়ে যায়। যেমন ধরো তোমাদের মানুষের হাত, তারপর তিমির ক্ষেত্রে ফ্লিপার, তারপরে বিড়ালের ক্ষেত্রে বিড়ালের যে অগ্রপদ রয়েছে, ঘোড়ার অগ্রপদ, এগুলোর কিন্তু অন্তঃগঠন একই, কিন্তু কি হয়, তাদের হচ্ছে বিভিন্ন পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে চলতে তাদের কি হয়, সেই অঙ্গগুলো বিভিন্নভাবে কাজ করে। যেমন ধরো মানুষের হাত আমরা বিভিন্ন কাজ বা খাবার খেতে বা এগুলো করতে ব্যবহার করি, সেমনি তিমির যে ফ্লিপার সেটা সাঁতার কাটতে ইউজ করা হয়। তারপর বাদুড়ের যে ডানা সেটা ওড়ার ক্ষেত্রে ইউজ করা হয়। এদের কিন্তু অন্তঃগঠনটা একই, কিন্তু কাজ আলাদা আলাদা। ঠিক আছে। আবার সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কি হয়, সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কিন্তু এদের অন্তঃগঠনটা একেবারেই আলাদা, কিন্তু একই পরিবেশে বাস করতে করতে কি হয়, তারা একই ধরনের টাইপের হয়ে যায়, বহির্গঠনটা একই রকমের হয়ে যায়। যেমন ধরো পাখির ডানা আর বিভিন্ন ধরো তোমার বলতে গেলে ফড়িংয়ের ডানা। ফড়িংয়ের ডানা কি হয়, দুটোই কিন্তু ডানা, কিন্তু তাদের অন্তঃগঠনটা আলাদা, দুটো ডানাই কিন্তু উঠতে সাহায্য করে। ঠিক আছে। আর নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো কাজের না করার কারণে যেটা অবলুপ্ত হয়ে যায়, যেমন মানুষের লেজ। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ঠাকুমার ঝুলি বইটি লিখেছেন কে। আচ্ছা, অপশন এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বিতে রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অপশন সিতে রয়েছে মহাশ্বেতা দেবী, আর অপশন ডিতে রয়েছে ঝুম্পা লাহিড়ী। অপশন ডিতে যে রয়েছে ঝুম্পা লাহিড়ী, ইনি কিন্তু প্রথম বাঙালি মহিলা হিসেবে আমাদের পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। তোমাদের একটা গ্রন্থ আসে দেখবে, নেমসেক। এই নেমসেক গ্রন্থটি কিন্তু লেখা আমাদের ঝুম্পা লাহিড়ীর। আচ্ছা, মহর্ষেতা দেবীর অগ্নিগর্ভা, তারপরে রুদালি, শিকারের কাহিনী, এগুলো কিন্তু বিখ্যাত বিখ্যাত মহর্ষেতা দেবীর লেখা। আচ্ছা, অপশন এতে যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে, গোড়া, তারপরে যেটার জন্য তিনি গীতাঞ্জলি মহাকাব্যের জন্য তিনি প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। তাহলে আমাদের অপশন বিতে রয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তারই লেখা ঠাকুমার ঝুলি। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে ঘটে। আচ্ছা, অপশন এতে রয়েছে দেখো 1916, অপশন বিতে রয়েছে 1919, অপশন সিতে রয়েছে 1918, আর অপশন ডিতে রয়েছে 1920। আচ্ছা, 1916-17 থেকে শুরু করে একদম 1947 পর্যন্ত পরপর প্রচুর ঘটনা ঘটে এবং অনেক সাল ইম্পর্টেন্ট। তো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সাথে আগেও বহু ঘটনা ঘটেছিল, তোমাদেরকে একটু বলে রাখি ব্যাপারটা। আচ্ছা, 1919-এ কি হয়,
ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট নিয়ে আসে, রাওলাট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট নিয়ে আসে। তো সেই অ্যাক্টে কি বলা হয়, সেই অ্যাক্টে বলা হয় সন্দেহজনক কোনো ব্যক্তি হলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং কোনো রকম ট্রায়াল ছাড়াই তাকে ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত তাকে কি করা হবে, বন্দি করে রাখা যাবে। তো এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধেই 1919-এ কিন্তু শুরু করেন গান্ধীজি অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ। ঠিক আছে, এই অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ 1919-এর 6 এপ্রিল স্টার্ট হয়। তো এই 6 এপ্রিল স্টার্ট হওয়ার পরে কি হয়, আমাদের 10 এপ্রিল সেখানে সেই অ্যান্টি রাওলাট সত্যাগ্রহের দুজন লোকাল লিডার ছিলেন, সত্যা পাল আর সৈফুদ্দিন কিচলু। তো এদেরকে গ্রেপ্তার করে হলো ব্রিটিশ পুলিশরা আর কি। তো তার বিরুদ্ধে 1919-এরই 13ই এপ্রিল একটা জমায়েত গঠন হয়। সেটা কোথায়, এই জালিয়ানওয়ালাবাগে। সেই জমায়েতে কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র জনগণ ছিল। সেই নিরস্ত্র জনগণের উপর ও ডায়ার, ব্রিটিশ জেনারেল ও ডায়ার নৃশংসভাবে গুলি চালায় এবং এই হত্যাকাণ্ডটা হয়ে থাকে। ঠিক আছে, এই হত্যাকাণ্ডটা হয়েছিল 1919-এ। এরপরে বেসিক্যালি 1920-তে আবার এর বিরুদ্ধেই আবার নন কপারেশন মুভমেন্ট আমাদের স্টার্ট হয় গান্ধীজির নেতৃত্বে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? অপশন এতে দেখো রয়েছে হলদিয়া, অপশন বিতে রয়েছে ডিগবয়, অপশন সিতে রয়েছে বড়োদার, অপশন ডিতে রয়েছে মুম্বাই। তো এখানে বলেছে প্রাচীনতম, প্রাচীনতম আমাদের হবে অপশন বি ডিগবয়। ঠিক আছে, আর যদি বলা হয় লার্জেস্ট তৈল শোধনাগার কোনটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে জামনগর। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে মানিলা ফিলিপাইন্স নিচের কোনটির হেডকোয়ার্টার অবস্থিত? আচ্ছা, মানিলা ফিলিপাইন্সের কি কোনটির হেডকোয়ার্টারটা অবস্থিত? আচ্ছা, ফার্স্ট অপশনে যে রয়েছে এডিবি, এডিবি কথাটার অর্থ হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, অপশন বিতে রয়েছে দেখো যেটা FAO, এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। অপশন সিতে যে রয়েছে IMF, এটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, অপশন ডিতে যে রয়েছে ইউনিচিফ, ইউনিচিফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন চাইল্ড এমার্জেন্সি ফান্ড। আচ্ছা, অপশন ডিতে রয়েছে যে ইউনিচিফ, এর হেডকোয়ার্টার কিন্তু আমাদের কোথায়? আচ্ছা, এর হেডকোয়ার্টারটা আমাদের কোথায়? নিউ ইয়র্কে। আচ্ছা, IMF এর হেডকোয়ার্টারটা কোথায়? ওয়াশিংটন DC। ঠিক আছে, FAO-র হেডকোয়ার্টারটা কোথায়? রোম, ইতালি। রোমটা লিখে দিলাম। আচ্ছা, এটার হেডকোয়ার্টার মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার আমাদের মানিলা ফিলিপাইন্স। এটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1966-তে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে ভারতের কোন রাজ্যে প্রথম SEZ স্টেজ গঠিত হয়? আচ্ছা, SEZ এর ফার্স্ট ফুল ফর্মটা তোমাদের জানতে হবে। SEZ এর কিন্তু ফুল ফর্ম হলো স্পেশাল ইকোনমিক জোন। তো এই স্পেশাল ইকোনমিক জোন ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল কিন্তু আমাদের 2000 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা চলো, ফার্স্ট অপশনে দেখো বলেছে মহারাষ্ট্র, অপশন বিতে রয়েছে গুজরাট, অপশন সিতে রয়েছে পশ্চিমবঙ্গ, আর অপশন ডিতে রয়েছে উড়িষ্যা। তো আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের অপশন বি, গুজরাট। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে নিম্নে কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনে সুপারিশ দেন? অপশন এতে রয়েছে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বিতে রয়েছে নরসিংহম কমিটি, অপশন সিতে রয়েছে অশোক মেহতা কমিটি, আর অপশন ডিতে রয়েছে বেঙ্গল রাও কমিটি। তো মন্ডল পঞ্চায়েতের মেন বৈশিষ্ট্যটা ছিল এখানে 2 টায়ার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ছিল, মানে দুটো স্তর ছিল। তো আমাদের যে বলবন্ত রায় মেহতা কমিটি, এটা কিন্তু আমাদের 3 টায়ার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম, মানে 3টে স্তরের পঞ্চায়েতি রাজ সিস্টেমের ধারণা দেন কিন্তু এই বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা আমাদের বর্তমানে ইন্ডিয়াতে এক্সিস্টেন্স রয়েছে। আচ্ছা, তো আমাদের এখানে অ্যান্সার হবে অশোক মেহতা কমিটি। ঠিক আছে। আচ্ছা, এই 2 টায়ার 3 টায়ার ব্যাপারটা কি? 3টে স্তর যেটা আমাদের এখন ইন্ডিয়াতে রয়েছে সেটা কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেটা হচ্ছে ভিলেজ স্তরে রয়েছে, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি যেটা কিন্তু আমাদের ব্লক স্তরে রয়েছে, আর একটা রয়েছে জেলা পরিষদ যেটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছে। তো এক্ষেত্রে বলবন্ত রায় মেহতার কমিটির ক্ষেত্রে কি হয়, প্রথমে একটা জেলা পরিষদ থাকে আর তার নিচে থাকে গ্রাম পঞ্চায়েত, মাঝখানে স্তরটাকে এরা নেয় না। তো এটা হচ্ছে অশোক মেহতা কমিটি। এই কমিটিটা হলো মন্ডল পঞ্চায়েত গঠনে এই কমিটিটাই মানে রেকমেন্ডেশন করেছিল। আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেন বলেছে RBI এর জাতীয়করণ করা হয় কত খ্রিস্টাব্দে? অপশন এতে রয়েছে 1949, অপশন বিতে রয়েছে 1955, অপশন সিতে রয়েছে 1937, আর অপশন ডিতে রয়েছে 1935। এখানে হচ্ছে জাতীয়করণ বলেছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1949, 1 জানুয়ারি হয়।
ঠিক আছে। আচ্ছা 1955-তে কি হয়, 1955-তে আমাদের প্রতিষ্ঠিত হয় এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1937-এ কি হয়, 1937-এ আমাদের আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল, তখন হেডকোয়ার্টার ছিল কলকাতায়। তো কলকাতা থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয় কিন্তু এই 1937-এ। ঠিক আছে। আর আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935-এ। আরবিআই জাতীয়করণ বলেছে তাই 1949, প্রতিষ্ঠিত বললে কিন্তু হবে আমাদের 1935। আচ্ছা আরবিআই এর ক্ষেত্রে কতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, যেমন তোমার যদি বলা আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের অসবর্ন স্মিথ। যদি বলা হয় আরবিআইয়ের প্রথম ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে সিটি দেশমুখ। ঠিক আছে। চলো আজকে আমাদের এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, আর দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।